অধ্যায় 2 জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। এর অর্থ হচ্ছে জীব মানে উদ্ভিদ এবং প্রাণী এবং পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা, কিভাবে তারা বেঁচে থাকে বা কে কার উপর নির্ভরশীল সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হবে এই অধ্যায়ে। আমরা আগেই জেনেছি পরিবেশের উপাদানগুলো জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায়। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। মাটি, পানি, বায়ু, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলনা ইত্যাদি হলো জড়। এদের মধ্যে মাটি, পানি, বায়ু ও সূর্য হলো পরিবেশের মৌলিক জড় উপাদান। জীব ও জড় উপাদানসমূহ পরস্পরের সম্পর্কযুক্ত। এখানকার 3 লাইনের বক্তব্য হচ্ছে যে জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায় পরিবেশের উপাদানগুলোকে। এরই মধ্যে হচ্ছে যেগুলো গাছ এবং প্রাণী সেগুলো হচ্ছে জীব, আর এইগুলো বাদে যেগুলো আছে মাটি, পানি, বায়ু, যাকে প্রাণও নাই জীবনও নাই, তো সেগুলো হচ্ছে জড়। এখানকার এই জড় বস্তুগুলো জীবের সাথে কীরকম সম্পর্ক সেটা নিয়ে বেঁচে থাকে তারই আলোচনা হলো এই 3 লাইনের বক্তব্য। এবার আমরা আসব জড় বস্তুর উপর জীবের নির্ভরশীলতা। জড়বস্তু ও জীব নিয়ে আমাদের পরিবেশে জড়বস্তু বলতে আমরা মাটি, পানি, বায়ু ইত্যাদিকে বুঝি। বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনোভাবে এসব জড়বস্তুর উপর নির্ভরশীল। এখানকার এই 2 লাইনের বক্তব্য হচ্ছে, মূল কথা হচ্ছে যে জড়বস্তু এবং জীব পরস্পরের উপর নির্ভরশীল। তারই মধ্যে হচ্ছে জড়বস্তুগুলো হচ্ছে যেগুলো মৌলিক, যেগুলো মাটি, পানি, বায়ু ইত্যাদি আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। জীব কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? জীব জীবের নির্ভরশীল খুঁজে বের করা হয়। আমরা বেঁচে থাকার জন্য পরিবেশে যে সকল জড়বস্তুর উপর নির্ভর করি তাদের নাম নিচে ছকে দেওয়া হয়েছে। এখানে যে ছক দেওয়া হয়েছে মানে পানি পান করা, গোসল করা, চাষাবাদ করা। পানি দিয়ে কী কী কাজ করা হয়, বায়ু দিয়ে কী কী কাজ হয়, সূর্য দিয়ে কী কাজ করে, মাটি কী কাজ করে, এগুলো সম্পর্কে আলোচনা হয়েছে। তোমরা যে নোটগুলো আসবে সেই নোটগুলো বাজার থেকে পড়বা বা টিচাররা যে ক্লাসে বলবে সেখান থেকে তোমরা ভালোভাবে বুঝে নেবা। সারসংক্ষেপ, আমরা সর্বদা জড়বস্তুর উপর নির্ভরশীল। আমাদের শ্বাসকার্য চালানোর জন্য বায়ুর প্রয়োজন। পানি ছাড়া আমাদের জীবন অচল। মাটি থেকে আমরা খাদ্যশস্য পাই। এছাড়াও আমাদের প্রয়োজনে ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে জড়বস্তুর ব্যবহার করি। এভাবে আমরা বিভিন্ন কাজে প্রতিনিয়ত জড়বস্তুর উপর নির্ভরশীল। বেঁচে থাকার জন্য, বংশবৃদ্ধি ও প্রাকৃতিক টিকে থাকার জন্য মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল। এখানকার যে মূল বক্তব্য হচ্ছে 4 লাইনের, আমরা যে শ্বাসকার্য চালাই অর্থাৎ আমরা নিঃশ্বাস নেই, নিঃশ্বাসের কারণে আমরা কী করি, চলার জন্য বায়ুর প্রয়োজন। বায়ু একটা জড় বস্তু। যেমন খাওয়ার জন্য পানি নেই, পানি একটা জড় বস্তু। কিন্তু পানি এবং বায়ু যদি না নেই তাহলে আমরা অচল হবো। এবং মাটি থেকে যে খাদ্যশস্য পাই সেটাও জড় বস্তু। এই কারণে বলতেছে যে জীব জড়বস্তুর উপর অবশ্যই নির্ভরশীল। এবং আমরা যে ঘরবাড়ি, কাঠ, যন্ত্রপাতি, চেয়ার সেগুলো জড়বস্তু, সেগুলোর উপর আমরা জীবের কি নির্ভরশীল। জীব ছাড়া হবে না, আমরা একে অপরে নির্ভরশীল জড়বস্তুর সঙ্গে। জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। এখানে যে চিত্রটা আছে দেখেন, এখানে এই গাছপালা, মানুষ এগুলো, আর এখানে ইট, দালান, এটার সাথে আমাদের অনেক সম্পর্ক। গাড়ি, জড়বস্তুর উপর আমরা জীবের অনেক নির্ভরশীলতা আছে। পানি নির্ভরশীলতা, মানুষের মতো অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, মাটি, পানি ইত্যাদি জড়বস্তুর উপর নির্ভরশীল। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। অনেক পোকামাকড়, কেঁচো, ইঁদুর ইত্যাদি প্রাণী মাটির নিচে বাস করে। মাছ, কুমির, কাছিম ইত্যাদি পানিতে বাস করে। বায়ুতে যে অক্সিজেন রয়েছে প্রাণীরা তা দিয়ে শ্বাসকার্য চালায়। এখানকার যে মূল বক্তব্য হচ্ছে পানি নির্ভরশীলতা। অনেক প্রাণী আছে যেমন ইঁদুর, সাপ, পোকামাকড়, তারা কী করে মাটির নিচে গর্ত করে বসবাস করে এবং বসবাস করে ওই মাটি একটা জড় বস্তু, ওই জড় বস্তুর উপর নির্ভরশীল প্রাণীরা বসবাস করে। তার মানে কি, জড় বস্তুর উপর নির্ভর করে প্রাণীরা বাঁচে, আবার প্রাণীর উপর নির্ভর করে জড় বস্তু বাঁচে।
এখানে সেই কথা বলছে যে প্রাণী নির্ভরশীলতা। অবশ্যই প্রাণীরা জড়বস্তুর উপর নির্ভরশীল। মাটি একটা জড়বস্তু, এই জড়বস্তুর নিচে গর্ত করে তারা বসবাস করে। এখানকার এই 4 লাইনে মূল বক্তব্য হচ্ছে এইটা। উদ্ভিদের নির্ভরশীলতা। প্রাণীদের মতো উদ্ভিদও জড়বস্তুর উপর নির্ভর করে বেঁচে থাকে। প্রাণীর মতো উদ্ভিদেও শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেন প্রয়োজন হয়। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে 70 থেকে 90% পানি থাকে। মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদানগুলো থাকে তা পানির মাধ্যমেই উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। শাপলা, কচুরিপানা, টোপাপানা প্রভৃতি উদ্ভিদের আবাসস্থল হলো পানি। এখানকার যে 4 লাইনের বক্তব্য হচ্ছে জড়বস্তুর উপর উদ্ভিদের নির্ভরশীলতা আছে। কারণ কি, প্রাণী যখন উদ্ভিদও প্রাণীর মতো উদ্ভিদও কি শ্বাসকার্য চলার জন্য অক্সিজেন প্রয়োজন হয়। যেমন ধরেন উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে কী করে, কার্বন ডাই অক্সাইড ও পানি গ্রহণ করে নিজের খাদ্য নিজে তৈরি করে। তার মানে কি, এই পানি একটা হচ্ছে জড়বস্তু। এই জড়বস্তুর মাধ্যমে সূর্যের আলোর জড়বস্তু, পানি একটা জড়বস্তু, ওই কারণে সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করা। এই পানিটা যদি ব্যবহার না হতো তাহলে খাদ্য তৈরি হতো না, না হলে উদ্ভিদটা কী হয়ে যেত, মারা যেত। এই কারণে বলতেছে উদ্ভিদের শরীরে 70 থেকে 90% পানি থাকে। এই পানিটাই হচ্ছে জড়বস্তু। আর মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টিকর উপাদানগুলো থাকে তা পানির মাধ্যমেই উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। তাহলে মাটি একটা জড়বস্তু, মাটি তো কিছু পুষ্টিকর খাবার থাকে, সেখান থেকে উদ্ভিদ গ্রহণ করে শিকড়ের মাধ্যমে। তার মানে কি, মাটি একটা জড়বস্তু, পানি একটা জড়বস্তু, এই দুটার উপর উদ্ভিদ নির্ভরশীল। এখানকার মূল বক্তব্য হচ্ছে এটা। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। এবার আমরা পড়ব উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। তাদের এই পারস্পরিক নির্ভরশীলতা ও প্রকৃতির ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা করে। উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অপরের নির্ভরশীল সেটি সম্পর্কে আমরা জানব। আমরা এখানে সারসংক্ষেপটা পড়ি। বলছে উদ্ভিদ ও প্রাণী কেউ স্বয়ংসম্পূর্ণ নয়। পরিবেশে বসবাস ও বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানের চাহিদা পূরণের জন্য তারা একে অপরের নির্ভরশীল। অর্থাৎ এখানে বলতেছে উদ্ভিদ ও প্রাণী কেউ স্বয়ংসম্পূর্ণ নয়। উদ্ভিদ বেঁচে থাকতে গেলে প্রাণীর দরকার, আর প্রাণী বেঁচে থাকলে উদ্ভিদের দরকার। এবং প্রাণী এবং উদ্ভিদ দুটোই বেঁচে থাকতে গেলে জড়বস্তুর দরকার। আবার জড়বস্তু টিকে থাকতে গেলে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল দরকার। অর্থাৎ সকলেই সকলের উপর নির্ভরশীল। এখানকার এই লাইনে যেটা বক্তব্য বলা হয়েছে। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অন্যের পরিপূরক, মানে একে অপরের উপর নির্ভরশীল। প্রাণী শ্বাসক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ তা ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। প্রাণীর এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদ সালোক সংশ্লেষণের যে অক্সিজেন উৎপন্ন হয় তা প্রাণী শ্বাস গ্রহণে সময় ব্যবহার করে। এখানকার যে বক্তব্য হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের নির্ভরশীল এবং পরিপূরক। প্রাণী যখন শ্বাসক্রিয়ায় যখন যে কার্বন ডাই অক্সাইডটা মানুষ বা প্রাণী ত্যাগ করি, উদ্ভিদ তা কী করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সূর্যের আলোর উপস্থিতিতে। আর প্রাণী এই খাদ্য গ্রহণ করে কি বেঁচে থাকে। আর উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্যটা তৈরি করে, ওই সময় অক্সিজেন সে ত্যাগ করে। যখনই ত্যাগ করে সেটা আমরা প্রাণীরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল। যেমন গাছের ডালে পাখি, বানর, মৌমাছি, পিঁপড়া ইত্যাদি বাস করে। উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তার প্রাণীদের উপর নির্ভরশীল। মৌমাছি, পাখি, প্রজাপতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। এদের মাধ্যমে এক ফুলের পরাগ রেণু অন্য ফুলে স্থানান্তরিত হয়ে পরাগায়ন ঘটে। পরাগায়ন না হলে অধিকাংশ উদ্ভিদের বংশবৃদ্ধি সম্ভব হবে না। এখানকার যে মূল বক্তব্য হচ্ছে যে কিছু কিছু প্রাণী আছে বা কিছু কিছু গাছ আছে,
একটা গাছের মাধ্যমে আরেকটা গাছের পাশাপাশি থাকে না, সেই কারণে কি করে উদ্ভিদের মাধ্যমে বা মৌমাছির মাধ্যমে বা প্রজাপতির মাধ্যমে হোক, বায়ুর মাধ্যমে হোক, বন্যার মাধ্যমে হোক, পানির মাধ্যমে হোক, এক ফুলের পরাগরেণু আরেক ফুলে গিয়ে পরাগরেণুর সাথে সংযোগ মিলিত হয়। যখনই মিলিত হয় তখনই ওই ফুলের থেকে ফুল হয়। এই যে প্রক্রিয়া, মানে এক মাধ্যম থেকে ফুলের আরেক মাধ্যমে যে পরাগরেণু চলে গেল, পাখির মাধ্যমে হোক, মৌমাছির মাধ্যমে হোক, এই যে চলে গেল, এই ঘটনাকে বলা হয় পরাগায়ন। যাই হোক, এখন এটাকে পরাগায়ন। এখন আমি এই জিনিসটা আরও একটু বলে দিই। এই যে মৌমাছিগুলো করে কি, বা পাখি এই ফুলের কাছে গিয়ে মধু সংগ্রহ করতে যায়, ওখান থেকে পরাগ রেণু নেয়, নিয়ে যখন অন্য একটা ফুলের কাছে চলে যায়, এই ফুলের পরাগরেণু আর ওই ফুলের পরাগরেণু মিক্সড হয়, হওয়ার পর ওখান থেকে পরাগরেণু হওয়ার পর ওখান থেকে ফুল হয়, গর্ভমুণ্ডে চলে যায় ওই পরাগরেণুটা, গিয়ে ওখান থেকে আবার কলি হয়, কলি থেকে ফুল হয়, ফুল থেকে ফল হয়। এই যে এই ঘটনাটা ঘটে মৌমাছি এবং পাখির মাধ্যমে। এই যে এখান থেকে আরেক ফুলে যে চলে গেল, এই যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন। আর এই পরাগায়ন যদি না হয় তাহলে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে না। আমরা এই পরাগায়নটা কীভাবে হয়? মৌমাছির মাধ্যমে হয়, পাখির মাধ্যমে হয়, বাতাসের মাধ্যমে হয়, ইত্যাদির মাধ্যমে হয়ে থাকে। পাখিরা ফল খায়, ফল খাওয়ানোর সময় পাখির মাধ্যমে প্রকৃতিতে ফলের বীজ ছড়িয়ে পড়ে, এর ফলে বীজের বিস্তরণ ঘটে। এই দুই লাইনের ঘটনা হচ্ছে, আমি বিস্তারিত বলি। পাখিরা ফল খায়, ধরেন আম গাছে গিয়ে একটা পাখি আম খেলো, ওই আমটা নিয়ে এক জায়গায় গিয়ে চলে গেল, তাহলে এক জায়গায় আমের গাছ, আরেক জায়গায় চলে গেল, যে ওখানে বীজটা ফেলে দিল, তখন ওই বীজের বিস্তরণ ঘটে, সেখানে একটা আমের গাছ হয়। যেমন আমরা বাজার থেকে আম কিনে নিয়ে এসে খাওয়ার পর আমের যে বিচিটা আমরা বাইরে ফেলে দেই, ওখান থেকে আমের গাছ হয়। তো এই প্রাণীর মাধ্যমে কি হয়ে গেল, গাছের বিস্তরণ ঘটলো। কিছু কিছু উদ্ভিদের বীজের সরাসরি অঙ্কুরোগমন হয় না। এসব উদ্ভিদের বীজ পাখির খাওয়ার পর তার মলের মাধ্যমে আবার মাটিতে ফিরে আসে, তারপর সেগুলো থেকে উদ্ভিদের নতুন চারা গাছ জন্ম নেয়, যেমন বট, পাকুড় প্রভৃতি ইত্যাদি। এখানকার মূল বক্তব্য হচ্ছে যে কিছু কিছু উদ্ভিদের বীজ সরাসরি যদি গিয়ে আমরা বপন করি, বীজ লাগাই, তাহলে হবে না। তাহলে ওই বীজটা কী করতে হবে, আগে পাখি খাবে, খেয়ে পেটের মধ্যে পেটের হয়ে নেওয়ার পর ওখান থেকে সে পায়খানা করবে, পায়খানা করার পর যে বীজটা বের হবে, ওই বীজটা থেকেই তখন কি হবে, বট গাছ হবে, পাকুড় প্রভৃতি গাছের উদ্ভিদ হবে, তাছাড়া সরাসরি হবে না। যেমন আমরা সরাসরি যদি আম গাছের বীজ যদি সরাসরি খাওয়ার পর লাগাই তাহলে হবে, কিন্তু এই বীজটা পাখির পেটের ভিতরে ঢুকতে হবে, হয়ে আবার পায়খানার মাধ্যমে বের হবে, তারপর ওই বীজটা যদি আমরা বপন করি তাহলে গাছ হবে, যেমন বট গাছ, পাকুড় প্রভৃতি ইত্যাদি, তাছাড়া হবে না। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে প্রকৃতিতে জড় উপাদানে পরিণত হয়। সবুজ উদ্ভিদ এদেরকে পুষ্টির উপাদান হিসেবে গ্রহণ করে। এভাবে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশের গতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে। এখানকার যে মূল বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে এরকম, কিছু কিছু উদ্ভিদ এবং প্রাণী আছে, এরা মারা যায়, মারা যাওয়ার পর এর দেহটা বা প্রাণীগুলো পচে যায়, পচে গিয়ে কি হয়, মাটির পরিণত, পচে গিয়ে আবার মাটির পরিণত হয়, মাটির সাথে মিশে মাটির পরিণত হয়, জড় উপাদানে পরিণত হয়। এই জড় উপাদানের যে মধ্যে যে পুষ্টিকর খাবার থাকে, সার, সেই পুষ্টিকর খাবার আবার করে কি, গাছ শিকড়ের মাধ্যমে সে গ্রহণ করে গাছ ফির বেঁচে থাকে এবং বেঁচে থাকে। এখানে মূল কাহিনী হচ্ছে যে উদ্ভিদ ও প্রাণী মৃতদেহ পচে গিয়ে যে জড় পদার্থ সৃষ্টি হলো, মাটি হলো, ওই মাটির থেকে যে সারগুলো হলো, সেই উদ্ভিদ সেগুলো শোষণ করে পুষ্টিকর খাবার নিয়ে সেই উদ্ভিদ বেঁচে থাকলো। তার মানে বোঝাচ্ছে উদ্ভিদ এবং প্রাণী এবং জড় বস্তুর উপর নির্ভরশীল। এইভাবে উদ্ভিদ ও প্রাণী পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশের গতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে। উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা। এবার বলছে উদ্ভিদ ও প্রাণী মানুষের উপর পারস্পরিক নির্ভরশীলতা। মানুষের উপর উদ্ভিদের কী সম্পর্ক, আর উদ্ভিদ মানুষের উপর কীরকম সম্পর্ক, প্রাণীর উদ্ভিদের উপর সম্পর্ক, মানুষের উপর কী সম্পর্ক, সেভাবে আলোচনা করা হচ্ছে। আমরা উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অপরের উপর নির্ভরশীলতা জেনেছি, এখন আমরা উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা সম্পর্কে জানব।
উদ্ভিদ, প্রাণী ও মানুষ কীভাবে পরস্পর নির্ভরশীলতা। আমরা এখানে একটা ছক আছে, এই ছকটা তোমরা বাজারে যে গাইড আসবে গাইড থেকে সুন্দর আছে, ওখান থেকে তোমরা পড়বা, দেখবা হয়ে যাবে, বা নিজে নিজে চেষ্টা করবা। বেঁচে থাকার জন্য মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করে। আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণী বংশবৃদ্ধি এবং টিকে থাকার জন্য মানুষের উপর নির্ভরশীল। এখানকার মূল বক্তব্য হচ্ছে যে বেঁচে থাকার জন্য মানুষ প্রত্যক্ষ হোক আর পরোক্ষভাবে হোক অবশ্যই উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল। এখন প্রাণী তো মানুষও কীভাবে প্রাণী যেমন অনেক সময় গরুর মাংস খেতে হয় বা মাছ খেতে হয়, তাহলে অবশ্যই মানুষ উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধির ক্ষেত্রেও এবং টিকে থাকার জন্য মানুষের উপর নির্ভরশীল। এখানকার মূল বক্তব্য হচ্ছে এটা। উদ্ভিদ ও প্রাণী মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা, অর্থাৎ উদ্ভিদের উপর মানুষ কি নির্ভর করে বসবাস করে, বা উদ্ভিদের উপর নির্ভরশীল করে মানুষ কীভাবে বেঁচে থাকে সে কথা বলা হয়েছে। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার অধিকাংশ উদ্ভিদ থেকে আসে। এগুলো হলো ভাত, আটা, ময়দা, ডাল, ফলমূল, শাকসবজি, বীজ ইত্যাদি। উদ্ভিদ সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে মানুষ বা অন্যান্য প্রাণী সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদ থেকে অনেক ধরনের ঔষধ তৈরি হয়। মানুষের ঘরবাড়ি, আসবাবপত্র তৈরিতে উদ্ভিদের কাঠ ব্যবহার করা হয়। এখানকার 4 লাইনে যেটা বলা হয়েছে যে আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই ম্যাক্সিমাম সেগুলো অধিকাংশ উদ্ভিদ থেকে আসে। এর মধ্যে ধরুন ভাত, আটা, ডাল, শাক সবজি, ফলমূল যা কিছু আছে সব উদ্ভিদ থেকে আমরা পাই। এখানে আরেকটা উদ্ভিদ থেকে আরেকটা জিনিস পাই যে উদ্ভিদ কী করে সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে। সেই অক্সিজেন যখন পাতার মাধ্যমে ছেড়ে দেয় তখন সেই অক্সিজেনগুলো আমরা প্রাণীরা গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। তাহলে অবশ্যই আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। আর আমরা যখন ওই কার্বন ডাই অক্সাইড ছাইড়ে দেই তখন উদ্ভিদে সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেই উদ্ভিদও বেঁচে থাকে। তার মানে মানুষও উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদও মানুষের উপর নির্ভরশীল। এখানে সেই কথা বলা হয়েছে। আরেকটা বলা হয়েছে যে এখানে উদ্ভিদ দিয়ে আমরা বিভিন্ন ঔষধ, ঘরবাড়ি, আসবাবপত্র তৈরি করি। এটা হচ্ছে এই 4 লাইনের মূল বক্তব্য। প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। এখন আমরা প্রাণীর উপর কী নির্ভরশীলতা সেটা এখানে বলা হয়েছে। দেখেন আমরা এই যে মাংস, খাবার, এগুলো প্রাণীর উপর নির্ভরশীল করে থাকি। যেমন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম থাকে সেগুলো আমরা প্রাণী থেকে পাই। আমরা প্রতিনিয়ত খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম থাকে সেগুলো আমরা প্রাণী থেকে পাই। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পোশাক, ব্যাগ, জুতা, চিরুনি ইত্যাদি প্রাণীর চামড়া, পশম ও হাড় থেকে তৈরি হয়। প্রাণীর হাড়ের গুঁড়া থেকে সার তৈরি হয়। এই সার মানুষ ফসল ফলাতে ব্যবহার করে। এছাড়াও আমরা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করি। এগুলো থেকেও আমরা যেসব খাদ্য পাই তেমনি অর্থনৈতিকভাবেও লাভবান হয়। এখানকার মূল বক্তব্যটা হচ্ছে এইরকম যে আমরা যে মাছ, মাংস, ডিম এগুলো খাই এগুলো আমরা সবসময় প্রাণী থেকে পাই। আমার যে নিত্য কিছু প্রয়োজনীয় যেমন পোশাক, ব্যাগ, জুতা, কিছু চিরুনি আছে এগুলো প্রাণীর চামড়া থেকে আমরা পাই, এবং কিছু কিছু প্রাণীর পশম থেকে এগুলো তৈরি হয়। আবার কিছু কিছু আছে যেমন প্রাণীর হাড় গুঁড়া করে আমরা সার তৈরি করি। এই সার আমরা কী করি জমিতে ব্যবহার করতে পারি। তো এই কারণে প্রাণীর উপরেও মানুষ নির্ভরশীল করে থাকে। তাছাড়া আমরা বাড়িতে কী করি গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করি। এগুলো আমরা যখন বাজারে বিক্রি করি ডিম, ওখান থেকে কিছু টাকা পাই, অর্থাৎ অর্থনৈতিকভাবে আমরা লাভবান হই। এখানকার মূল বক্তব্য হচ্ছে এটা। এবার বলছে যে মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। এখন মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর কীভাবে নির্ভর হয়ে থাকে বা নির্ভরশীলতা হয় সেটি ব্যাপারে এখানে আলোচনা করা হচ্ছে। মানুষ প্রাণী ও উদ্ভিদের উপর নানানভাবে নির্ভরশীল। আবার প্রাণী ও উদ্ভিদ অনেক ক্ষেত্রে মানুষের উপর নির্ভরশীল। যেমন মানুষ যখন পশুপালন করে তখন প্রাণীর খাদ্য সরবরাহ করে, বংশবৃদ্ধি ও নিরাপত্তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, সুস্থতার জন্য উন্নত পরিবেশ ও চিকিৎসার নিশ্চিত করে। এখানকার যে 3 লাইনের হচ্ছে মূল কথা হচ্ছে মানুষ প্রাণী ও উদ্ভিদের উপর নানানভাবে নির্ভরশীল। অনেক সময় দেখা যায় যে
প্রাণী বা উদ্ভিদের অনেক ক্ষেত্রে প্রাণীদের অসুখ বিসুখ হয় বা প্রাণীদের গরু ছাগলকে খাবার দিতে হয়, সেটা মানুষ সরবরাহ করে। এবং অনেক প্রাণী কী হয়ে যায়, রোগবালাই হয়, সেটা মানুষ সে চিকিৎসা দিয়ে ভালো করে। তাহলে মানে অবশ্যই প্রাণীও মানুষের উপর নির্ভরশীল হতে হবে, কারণ যদি প্রাণী অসুখ হয় তাহলে মানুষ যদি চিকিৎসা না করে তাহলে ওই প্রাণীটা মারা যাবে। তখন মানুষের উপরেও উদ্ভিদ নির্ভরশীল বা প্রাণী নির্ভরশীল। মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের ফসল ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে, সার ব্যবহার করে, উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে, রোগ আগাছা ও প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করে, বনায়নের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ও উদ্ভিদ প্রজাতির টিকে থাকা নিশ্চিত করে। এখানকার যে 3 লাইনের যে মূল বক্তব্য হচ্ছে যে উদ্ভিদ বেঁচে থাকার জন্য মানুষের উপর নির্ভরশীল। মানুষ যদি না থাকে তো উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটবে না, উপযুক্ত পরিবেশ পাবে না, ভালো পরিবেশ পাবে না। আবার কিছু কিছু গাছ আছে যেগুলো বৃদ্ধি হয় না, সেগুলোকে মানুষ সার ব্যবহার করে বা পুষ্টিকর খাবার দিয়ে সেই উদ্ভিদকে বড় করায়। এবং উদ্ভিদের যখন রোগবালাই হয় তখন মানুষ কী করে, তার আগাছা প্রতিকূল আবহাওয়া থেকে ওই গাছগুলোকে রক্ষা করে, যাতে উদ্ভিদটা ভালোভাবে বেঁচে থাকে। আর কি করে, যে এই যে বনায়ন হচ্ছে বা উদ্ভিদের প্রজাতি টিকে রাখার জন্য মানুষ কাজ করতেছে, এই কারণে উদ্ভিদেরও প্রয়োজন মানুষের উপর, আবার মানুষেরও প্রয়োজন উদ্ভিদের উপর। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল। জীবনের জন্য সকল জীবের খাদ্যের প্রয়োজন। প্রাণী ও উদ্ভিদ খাদ্যের জন্য একে অপরের উপর নির্ভরশীল। প্রকৃতিতে কোনো কোনো প্রাণী ঘাস, লতা পাতা, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, আবার কোনো প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যে সকল প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তারা হলো খাদক। আর যে সকল জিনিস খাওয়া হয়, অর্থাৎ যা খেয়ে প্রাণী জীবন ধারণ করে তাকে খাদ্য বলা হয়। এখানকার হচ্ছে মূল কথাটা হচ্ছে খাদক এবং খাদ্য জিনিসটা কি। যেমন লতা পাতা, তারপর তৃণ ঘাস, এগুলোকে যখন ছাগল খায় বা গরু খায় তো গরুকে বলা হয় খাদক, এবং ওই খাদক বলা হয় গরুকে। আর যে ঘাসগুলো যে থাকে, লতা পাতা ঘাস, এই ঘাসগুলো হচ্ছে খাদ্য। এখানে মূল কথা হচ্ছে যে প্রাণী অন্য প্রাণীকে আবার খায় সেটা হচ্ছে খাদক, আর যাকে খাওয়া হয় সে হচ্ছে খাদ্য। এটা হচ্ছে মূল বক্তব্য এখানকার। এখানে খাদ্য গ্রহণের বিবেচনায় প্রাণী ও উদ্ভিদ কীভাবে সম্পৃক্ত আমরা এখানে দেখি। এই যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলোকে খাই এই ছোট ছোট মাছকে খায় এই বোয়াল মাছকে খায় মানুষ, অর্থাৎ এই ছোট ছোট ঘাস হচ্ছে খাদ্য। আর এই এই ছোট মাছ ঘাসকে খায়, এই ছোট মাছ হচ্ছে খাদক। আবার এই বোয়াল মাছ খায় ছোট মাছকে, ছোট মাছ হচ্ছে খাদ্য, বোয়াল মাছ হচ্ছে খাদক। আবার এই ছোট মাছ এবং বড় মাছকে খায় মানুষ, তাহলে মানুষ হচ্ছে খাদক, এই মাছগুলো হচ্ছে খাদ্য। অর্থাৎ একবার ছোট জিনিস খাচ্ছে ঘাসকে, ঘাস খাদ্য, এই ছোট মাছ হচ্ছে খাদক। আবার বোয়াল মাছ ছোট মাছ খাচ্ছে, ছোট মাছ হচ্ছে খাদ্য, বোয়াল হচ্ছে খাদক, এবং এই দুটাকেই খাচ্ছে আবার মানুষ। তার মানুষ হচ্ছে খাদক এবং মাছগুলো হচ্ছে খাদ্য। অর্থাৎ খাদক কোনো কোনো সময় খাদ্য হিসেবে পরিচিত হয়। আমরা এখানে যে জিনিসগুলো দেখতেছি ছবির সাথে মিল আছে, যে সবুজ শ্যাওলা হচ্ছে খাদ্য, আর ছোট মাছ খায়, ছোট মাছ হচ্ছে খাদক। আবার এখানে আসবে হচ্ছে বোয়াল ছোট মাছকে খাচ্ছে, ছোট মাছ হচ্ছে খাদ্য, বোয়াল হচ্ছে খাদক। আবার মানুষ এই বোয়ালকে খাচ্ছে, বোয়াল হচ্ছে খাদ্য, মানুষ হচ্ছে খাদক। এই হচ্ছে সারসংক্ষেপটা হচ্ছে এরকম। খাদ্য এবং খাদকের মধ্যে পর্যায়ক্রমিক সম্পর্কের উপর ভিত্তি করে খাদ্য শৃঙ্খল তৈরি হয়। উপরের প্রবাহ চিত্রটি দেখা যায় পরিবেশের জীবগুলো খাদ্য গ্রহণের বিবেচনায় পরস্পর সম্পর্কযুক্ত। একটি খাদক অন্য প্রাণীর কাছে খাদ্য হিসাবে বিবেচিত হয়, এই সম্পর্কটিকেই খাদ্য শৃঙ্খল হিসাবে পরিচিত। এখানকার মূল বক্তব্য হচ্ছে 3 লাইনে, যে খাদ্য এবং খাদক এরা পর্যায়ক্রমিক একে অপরের উপর নির্ভরশীল। এই যে একে অপরের উপর ভিত্তি করে এরা বেঁচে থাকে, এটাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। যেমন ছোট মাছকে খাচ্ছে বড় মাছ, তার বড় মাছ খাদক, ছোট মাছ হচ্ছে খাদ্য। বড় মাছকে খাচ্ছে মানুষ হচ্ছে খাদক, ও বড় মাছ হচ্ছে
খাদ্য, এইভাবে পর্যায়ক্রমে সাজানো আছে। এই যে সাজানো পর্যায়ক্রমে একে অপরের উপর নির্ভরশীল, এটাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের সম্পর্কে আরও কিছু জানে। খাদ্য শৃঙ্খলটা কি? বেঁচে থাকার জন্য জীবের শক্তির প্রয়োজন। মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য থেকে এই শক্তি পায়। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শক্তি বিভিন্ন প্রাণীতে স্থানান্তরিত হয়। খাদ্য এবং খাদকের সম্পর্কের উপর ভিত্তি করে এদের উৎপাদক ও খাদক হিসাবে চিহ্নিত করা হয়। তার মানে খাদ্য শৃঙ্খলটা হচ্ছে উৎপাদক এবং খাদক হিসেবে চিহ্নিত করা হয়। এখানে খাদ্য শৃঙ্খলটার মূল বক্তব্য হচ্ছে, মূল কথা হচ্ছে যে এই খাদ্য এবং খাদক এই যোগফল, খাদ্য ও খাদক এই দুটাই যোগফলকে বলা হয় খাদ্য শৃঙ্খল। অর্থাৎ খাদ্য শৃঙ্খলকে ভাঙলে আমরা পাবো কি? খাদ্য এবং খাদক। এখানকার যে মূল কথা হচ্ছে যে আমরা যে শক্তিগুলা মানুষ বা যে কোনো প্রাণী যে শক্তি পায়, শক্তির জন্য অবশ্যই বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। সেই খাদ্য অন্যান্য প্রাণী থেকে মানুষ খাদ্যগুলো পেয়ে থাকে খাওয়ার পরে। আবার খাদ্য কি হয়? খাদ্য খাওয়ার পর শক্তি হয়। এই শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে স্থানান্তরিত হয়। কিভাবে হয় সেটা নিম্নে দেওয়া আছে। আর মূল কথা হচ্ছে যে খাদ্য এবং খাদকের সম্পর্কের উপর ভিত্তি করেই দুটা অংশে বিভক্ত হয়। একটা হচ্ছে উৎপাদক আর একটা হচ্ছে খাদক হিসেবে চিহ্নিত করা হয়। এখন উৎপাদকগুলো কি সেটা এখন বলা হচ্ছে। সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করে বা নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে। সবুজ উদ্ভিদকে উৎপাদক বলা হয়। এখানে উৎপাদক বলতেছে যে এখানকার মূল কথা হচ্ছে যে নিজের খাদ্য যে নিজেই তৈরি করতে পারে সেটা হচ্ছে উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদকেই বলা হয় উৎপাদক, যে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। কিন্তু মানুষ তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এবার এটাকে বলে উৎপাদক। আর খাদ্যকে বেলায় আমরা আসি, প্রাণীরা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে না। সবুজ উদ্ভিদ এবং তাদের তৈরিকৃত খাদ্যের উপর প্রাণীরা নির্ভরশীল। এই জন্য প্রাণীদের বলা হয় খাদক। যে সকল প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হলো প্রথম স্তরের খাদক, যেমন ঘাস ফড়িং, গরু, ছাগল, হরিণ ইত্যাদি। আর যে সকল প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তারা হলো দ্বিতীয় স্তরের খাদক, যেমন ব্যাঙ, শিয়াল ইত্যাদি। আবার দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হলো তৃতীয় স্তরের খাদক, যেমন সাপ, ঈগল, বাঘ ইত্যাদি। অধিকাংশ তৃতীয় স্তরের খাদক মাংসভোজী। খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে বলা হয় খাদ্য স্তর বলে। খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে খাদ্য স্তর বলে। তাহলে আমাদের খাদকের এখানকার মূল যে বক্তব্য হচ্ছে, মূল যে ঘটনা সেটা হচ্ছে উদ্ভিদগুলো হচ্ছে খাদ্য, যেগুলোকে খাওয়া হয়। যেমন প্রথম ধাপের উদ্ভিদ হচ্ছে ঘাস, এগুলোকে যারা খায়, তো ঘাসগুলো হচ্ছে খাদ্য। গরু, ছাগল, হরিণ খাচ্ছে, তাহলে হরিণ হচ্ছে খাদক। আবার হরিণকে কে খাচ্ছে? মানুষ। মানুষ হচ্ছে খাদক, আর গরু, ছাগল, হরিণ হচ্ছে খাদ্য। আবার দ্বিতীয় পর্যায়ে দেখা যাচ্ছে যে গরু, ছাগল, হরিণ এদেরকে খাচ্ছে বাঘ, সিংহ এগুলো। তাহলে বাঘ, সিংহ হচ্ছে খাদক আর গরু, ছাগল হচ্ছে, হরিণ হচ্ছে খাদ্য। এইভাবে পর্যায়ক্রমে এটা চলতে থাকে। কিছু কিছু প্রাণী আছে সরাসরি মাংসভোজী, যেমন বাঘ, সিংহ, এরা মাংসই শুধু খায়, অন্য কিছু খায় না। এই কারণে বলতেছে সর্বশেষ স্তর যে প্রাণীগুলো আছে সেগুলো শুধু মাংস খায়। তাহলে খাদক তো আমরা বুঝলাম। খাদক হচ্ছে এইটু আরেকটু বুঝে দেই। ঘাস হচ্ছে খাদ্য, ঘাসে খায় ঘাস ফড়িং, গরু ছাগল হচ্ছে খাদক। গরু ছাগলকে খায় বাঘ, সিংহ, মানুষ। তাহলে গরু ছাগল এখন খাদ্য, আর বাঘ, সিংহ, মানুষ হচ্ছে খাদক। এটা পর্যায়ক্রমিক। এখানে জানিয়ে রাখা হলো যে তৃতীয় স্তরের খাদক হচ্ছে মাংসভোজী। আর খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে খাদ্য স্তর বলে, এটা মনে রাখতে হবে। এখানে খাদ্যজাল কোনো বাস্তু সংস্থানে বিদ্যমান একাধিক খাদ্য শৃঙ্খল খাদ্যক সম্পর্কের ভিত্তিতে একে অপরের সাথে যুক্ত থাকে।
খাদ্য শৃঙ্খলসমূহ পরস্পর যুক্ত হয়ে জালের মতো জটিল যে অবস্থা তৈরি করে তাকে খাদ্যজাল বলে। এখানে খাদ্যজাল বলতে বোঝাচ্ছে যে খাদ্য শৃঙ্খলটা খাদ্য এবং খাদকের সম্পর্কের ভিত্তিতে এরা একে অপরের সাথে যুক্ত থাকে। যেমন খাদ্য খাদক, খাদ্য খাদক, খাদক খাদ্য, এইভাবে একে অপরের সাথে যুক্ত থাকে এবং খাদ্য শৃঙ্খলসমূহ পরস্পর কি জালের মতো জটিল অবস্থা, জালের মতো মানে একে অপরের সাথে যুক্ত থাকে বা অবস্থা তৈরি করে, তাকে খাদ্যজাল বলা হয়। আর এখানে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মাধ্যমে একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের মধ্যে শক্তি ও খাদ্য ভারসাম্য বজায় থাকে। এখানে যে মূল কথাটা হচ্ছে যে এই এক লাইনে খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল এরা একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের মধ্যে কী করে শক্তি এবং খাদ্য কি ভারসাম্যটা বজায় রাখে। এখানকার মূল বক্তব্য হচ্ছে এটা। এবং ছবিতে দেখা যাচ্ছে খাদ্যজালের একটা ছবি দেখা যাচ্ছে যে খাদ্যজাল এই গাছকে খাচ্ছে, গাছের লতা পাতা ঘাস খাচ্ছে কে? হরিণ। হরিণকে খাচ্ছে কি? বাঘ। বাঘ খাচ্ছে, আবার খরগোশকে বাঘ খাচ্ছে, সাপকে আবার খরগোশ আবার সাপকে খাচ্ছে, সাপ আবার ইঁদুরকে খাচ্ছে, ইঁদুর অজগর খরগোশকে খাচ্ছে, আবার কাঠবিড়ালি গাছের ফল খাচ্ছে, আবার ঈগল বা চিল পাখি কাঠবিড়ালি খাচ্ছে, ইঁদুর খাচ্ছে, সাপ খাচ্ছে। এর মধ্যে বোঝা যাচ্ছে কোনোটাই যেন ঠিক মতো মানে বেশি না হয়, ভারসাম্য যেন থাকে, কোনোটা যেন অতিরিক্ত বেশি না হয়। বেশি হলে খাদ্য শৃঙ্খলটা কী হবে? এলোমেলো হবে। মানে একটা জন্মিবে, 10টা জন্মিবে, 2টা খাবে, আবার ফির 10টা জন্মিবে, 3টা খাবে, যাতে খাদ্যের ভারসাম্যটা বজায় থাকে প্রাণীগুলোর। এখানে যে বলা হয়েছে বাসস্থান, বাসস্থানটা হচ্ছে কি, যেমন পুকুরে মাছ আছে, পুকুরে মাছ কার সাথে বাস করে? পুকুরে মাছ পানির সঙ্গে বাস করে। এই পুকুর, প্রাণী, মাছ এবং উপরে যে অক্সিজেন, এই সবগুলোকেই সমন্বয়কে বলা হয় বাস্তুসংস্থান। অর্থাৎ একটা পুকুরে কি কি থাকে? মাছ থাকে, ছোট মাছ, বড় মাছ, পুকুরে অক্সিজেন থাকে, পানি থাকে। এই যে সার্বিক যে পরিবেশগুলা নিয়েই যেটা গঠিত হয় সেটাই হচ্ছে বাস্তুসংস্থান। শক্তি প্রবাহ, শক্তির প্রধান উৎস সূর্য। এ থেকে সৌরশক্তি বিভিন্ন জীবে সঞ্চালিত হয়। এই শক্তি কিভাবে এক জীব থেকে অন্য জীবে সঞ্চারিত হয় তা নিয়ে আমরা আলোচনা করব। মূলত শক্তি প্রবাহ, মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যায় শক্তিটা, সেটার কথা এখানে বলা হয়েছে। এখানকার মূল কথা হচ্ছে শক্তির প্রধান উৎস সূর্য। এই সূর্য থেকে যে আমরা আলোটা পাই বা তাপ পাই, সেটা আমরা সৌরশক্তি হিসেবে ব্যবহার করি। এই সৌরশক্তিটা বিভিন্ন জীবে সঞ্চারিত হয়। এই শক্তি কিভাবে এক জীব থেকে অন্য জীবে সঞ্চারিত হয় তা নিয়ে আমরা আলোচনা করব। প্রকৃতিতে জীব কোথা থেকে শক্তি পায়? আসলে প্রকৃতিতে অর্থাৎ ন্যাচারালিভাবে প্রকৃতিতে জীব কোথা থেকে শক্তি পায় সেই নিয়ে আমরা আলোচনা করব। আমরা সূর্য থেকে শক্তি বিভিন্ন জীবে কিভাবে স্থানান্তরিত হয় তা খুঁজে বের করি। সূর্য থেকে শক্তি প্রথমে কোনো জীবে স্থানান্তরিত হয়, পরবর্তী সময় তা কীভাবে অন্য জীবে স্থানান্তরিত হয় তা নিচে প্রবাহে ফাঁকা জায়গায় লেখা হয়। এখানকার এই 2 আর 3-এর কথা বলতেছে যে সূর্য থেকেই কিন্তু শক্তি আমরা পাই। জীব মানে কি? প্রাণীও পায়, উদ্ভিদও পায়। এবং এই জীবটা যে শক্তি পায় সূর্য থেকে, এক জায়গা থেকে আরেক জায়গায় এই শক্তিটা কিভাবে চলে যায় বা প্রবাহিত হয় সেই নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে সারসংক্ষেপে বলছে উদ্ভিদ প্রত্যক্ষভাবে ও প্রাণী পরোক্ষভাবে সূর্য থেকে শক্তি নিয়ে বেঁচে থাকে। এই এক লাইনের মূল কথা হচ্ছে যে উদ্ভিদ সরাসরি এবং প্রাণীও সরাসরি হোক আর সরাসরি না হোক, এরা করে কি সূর্য থেকে শক্তি নিয়ে বেঁচে থাকে। প্রাণী এবং উদ্ভিদ দুটোই সূর্য থেকে বেঁচে থাকে। এখানে একটা আমরা চিত্র দেখতেছি, সূর্য প্রবাহের সম্পর্কে আরও কিছু জানি। এই চিত্রে দেখা যাচ্ছে যে আমরা যে চিত্রটা দেখতেছি, এই চিত্র দেখতেছি সূর্য। এই সূর্য থেকে সরাসরি আলো চলে যায় হচ্ছে মাটিতে পড়ে, মাটিতে ঘাস আছে, এই ঘাসের উপর পড়ার পর এখন এই সূর্য থেকে যখন এই আলোটা
এই ঘাসের উপর পড়বে, তখন এই ঘাসের কি হবে, এই সূর্য থেকে তাপ নিবে, তাপ নিয়ে এই ঘাসের মধ্যে খাদ্য তৈরি হবে, খাদ্য তৈরি হওয়ার পর কিছু শক্তি উৎপন্ন হবে। এই ঘাসকে যখন ফড়িং বা প্রজাপতি যখন খেয়ে নেবে বা ছাগল খেয়ে নেবে, নেওয়ার পর এই খাওয়ার পর এই ছাগল বা প্রজাপতি তাদের মধ্যে একটু যখন পেট যখন ভরে যায় তখন তারা পেট ভরে গেলে কি হয়, তখন তারা ফির শক্তি গ্রহণ করলো। এই যখন ব্যাঙ আবার এই ফড়িং পোকামাকড়কে খাবে, এই পোকামাকড়ের ভিতরে যে শক্তিটা ছিল সেই শক্তিটা যখন পোকামাকড় খাওয়ার পর ব্যাঙ যখন খাওয়ার পর ব্যাঙের মধ্যে পেট যখন ভরে যায় ব্যাঙের, তখন ব্যাঙের কি হয়, তখন শক্তি পায়। আবার ব্যাঙকে যখন ফির সাপ ধরে খায়, দেখেন সাপ ব্যাঙকে ধরে খাচ্ছে, সাপ যখন ধরে খাওয়ার পর সাপের পেটে খিদা থাকে না, তখন খাওয়ার পর সাপ তখন যখন পেট ভরে যায় তখন সে একটা খাওয়ার পর সে একটা শক্তি পায়। এই শক্তি পাওয়ার পর আবার ঈগল পাখি আবার করে কি, এই সাপকে ধরে আবার সাপকে খায়। ঈগল তো ক্ষুধার্ত, যখন এই সাপকে যখন ধরে সে খাওয়ার পর তার পেটটা ভরে গেল, পেটটা ভরে যাওয়ার পর সে ফির কি শক্তি পাইল। তাহলে এই ঈগল সর্বশেষ যে ঈগলটা শক্তি কোথা থেকে আসলো, এই শক্তিটা আসলো ঘাস থেকে। প্রথমে ঘাস খেয়ে ফড়িং বাঁচলো, ফড়িং খেয়ে ফির ব্যাঙ বাঁচলো, ব্যাঙকে খেয়ে ফির সাপ বাঁচলো, সাপকে খেয়ে ফির ঈগল বাঁচলো। তার মানে কি, সূর্য থেকে যে তাপটা আসতেছে এই ঘাসে কি হয়ে গেল, শক্তি পালো, সেই শক্তিটা প্রজাপতি বা ফড়িং নিল, সেই শক্তি চলে গেল ব্যাঙের কাছে, সেই শক্তি চলে গেল সাপের কাছে, সেই শক্তি চলে গেল ঈগলের কাছে। তাহলে শক্তি এইভাবে এক জায়গার থেকে আরেক জায়গায় কি হয়, সঞ্চালিত হয়। এখানকার মূল বক্তব্য হচ্ছে এইটা। এখানে যে বলছে যে উদ্ভিদ ও প্রাণীতে শক্তি প্রবাহ, প্রথমে উদ্ভিদ থেকে শক্তি প্রবাহ প্রাণীতে যায়, প্রাণী থেকে এই প্রাণীর শক্তি প্রবাহটা চলে যায় এই প্রাণীতে, এই প্রাণীর শক্তি প্রবাহ যায় সাপে, এই সাপ থেকে এই শক্তি প্রবাহ চলে যায় ঈগলে। অর্থাৎ সর্বনিম্ন ঘাস থেকে ঘাসের যে শক্তিটা চলে গেল কোথায়, ঈগলে। এটাকে বলা হয় শক্তি প্রবাহ। পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য, একে সৌরশক্তি বলে। তার মানে কি, সূর্যকেই সৌরশক্তি বলা হয়, সূর্যকেই সৌরশক্তি বলে। এই সৌরশক্তি সবুজ উদ্ভিদ বা উৎপাদকের দেহে সালোক সংশ্লেষণের মাধ্যমে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ বা জমা হয়। উৎপাদক বা সবুজ উদ্ভিদ এই শক্তি খাদ্য হিসাবে থাকে। প্রথম স্তর খাদক সবুজ উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে, ফলে উদ্ভিদের শক্তি প্রথম স্তরের খাদ্যকে প্রবাহিত হয়। এইভাবে শক্তি পর্যায়ক্রমে প্রথম স্তরের খাদক হতে দ্বিতীয় স্তরের খাদক হতে তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদ্যকে পৌঁছায়। এইভাবে শক্তি প্রবাহ চলতে থাকে। একেই বাস্তু সংস্থানের শক্তি প্রবাহ বলা হয়। খাদ্য স্তরের বিভিন্ন জীব এই শক্তি কাজে লাগিয়ে চলাফেরা সহ অন্যান্য কাজ করে। শক্তি এই প্রবাহ একমুখী। এখানকার যে মূল বক্তব্য বা মূল যে কথা হচ্ছে যে সূর্যটাই হচ্ছে সৌরশক্তি হিসেবে কাজ করে। এটা যখন সবুজ উদ্ভিদের উপর পড়ে বা আম গাছ হোক, ঘাস হোক, যেখানেই হোক, যখন পড়ে তখন রাসায়নিক শক্তির প্রক্রিয়ায় সেখানে কী হবে, শক্তি উৎপাদন হয়। মূলত রাসায়নিক প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণের মাধ্যমে কী হয়, পাতাতে খাদ্য তৈরি করে যখন হয়ে যাবে তখনই গাছে কী হয়ে যায়, শক্তি পায়, শক্তি উৎপন্ন হয়। এই শক্তিকে, এই ঘাসকে যখন বা গাছের লতাপাতাকে যখন কোনো প্রাণী যখন খায়, গরু ছাগল, তাদের শক্তিটা গরু ছাগলের পেটে চলে যায়। গরু যখন খায় তখন গরুর শক্তি কী হয়, গরু যখন এই খাওয়ার পরে শক্তি হয়। এই গরুকে যখন মানুষ খায় তখন গরুর যে শক্তিটা যখন মানুষ খালো, মানুষের মাংস বা কোনো কিছু খাওয়ার পর এই শক্তিটা মানুষের শরীরে চলে গেল। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ঘাসের যে শক্তি সেই শক্তিটা চলে গেল গরুর কাছে, যেহেতু গরু ঘাস খাইছে। আর গরুর কাছে যে শক্তি সেটা চলে গেল মানুষের কাছে, কারণ মানুষ তো আবার গরুকে খেয়েছে জব করে। তাহলে শক্তি ঘাস থেকে চলে গেল মানুষের কাছে, অর্থাৎ শক্তি এক জায়গা থেকে আরেক স্তরে চলে যায়। আরও মূল কথা হচ্ছে এখানকার যে প্রথম স্তরে যে ঘাসগুলো খালো ছাগল স্তরে যে খাদক, এই খাদককে যখন দ্বিতীয় স্তরের খাদক মানুষ বাঘ সিংহ যখন খাবে, এই গরু ছাগলের শক্তিটা চলে গেল বাঘ সিংহ বা মানুষের পেটে। অর্থাৎ
প্রথম স্তর থেকে শক্তি দ্বিতীয় স্তরে গেল, দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরে গেল, তৃতীয় স্তর চতুর্থ স্তরে গেল, এইভাবে শক্তি একদম উপরে চলে যায়। এখানকার মূল কাহিনী হচ্ছে এইটা, যখন মানুষ যখন পেট ভরে খায় তখন তাদের মধ্যে একটা শক্তি আসে। আর ক্ষুধা থাকলে কি হয়, শক্তি থাকে না। যখনই মানুষ এগুলোকে খেয়ে বেঁচে থাকে তখন তার মধ্যে শক্তি আসে। যখনই শক্তি আসে তখন মানুষ কি করে বা প্রাণীরা কি করে, চলাফেরা করতে পারে, বিভিন্ন কাজকর্ম করে থাকে। এই যে এক জায়গা থেকে শক্তি আরেক জায়গায় চলে গেল, এই শক্তির এই প্রবাহকে বলা হয় একমুখী প্রবাহ, দ্বিমুখী না। শক্তি একদিকেই চলে যায়। ঘাস থেকে গরুর কাছে শক্তি গেল, গরু থেকে শক্তি গেল মানুষের কাছে, এই প্রক্রিয়া। 6 নম্বর, পরিবেশের সকল উপাদানের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা, অর্থাৎ পরিবেশের সকল কিছু ভারসাম্য আমাদের রক্ষা করতে হবে। পরিবেশের উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী। এই উপাদানগুলোর জীবের আহার ও আশ্রয় যুগে থাকে। এখানে এই একটা লাইন খুব গুরুত্বপূর্ণ লাইন, যে পরিবেশের উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী। এই উপাদানগুলো জীবের আহার ও আশ্রয় যুগিয়ে থাকে। এখানে জীব বলতে কাকে বোঝাচ্ছে? উদ্ভিদ এবং প্রাণীকে বোঝাচ্ছে। জীবের মধ্যে উদ্ভিদ এবং প্রাণী আছে, এই দুটা উপাদান আছে। এই উপাদানগুলোর মধ্যে এক বা একাধিক উপাদান বিলুপ্ত হলে বা হ্রাস বৃদ্ধি হলে বা কম বেশি হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জড় পদার্থ ও জীবের পারস্পরিক ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। এখানকার এই 3 লাইনের মূল বক্তব্য হচ্ছে যে পরিবেশের উপাদানগুলো হচ্ছে জড় পদার্থ, যেমন মাটি, পানি, বায়ু, আলো, তাপ ইত্যাদি। কিন্তু এই জড় পদার্থের উপর মানে জীব আশ্রয় এবং তাদেরকে খেয়ে বেঁচে থাকে। এখন এই যে মাটি, পানি, বায়ু, আলো, তাপ, এগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটা, ধরলাম একটা, একাধিক বা একটা যদি কোনো কারণে বিলুপ্তি হয়ে যায় বা কম বেশি যদি ভারসাম্য নষ্ট হয়, তাহলে প্রাকৃতিক পরিবেশের যে ভারসাম্যটা রক্ষার জন্য রক্ষা হবে না এবং বিলুপ্ত হবে। এই কারণে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জড় পদার্থ ও জীবের পারস্পরিক ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। অর্থাৎ এখানে মাটি, পানি, বায়ু, আলো, তাপ এগুলো জড় পদার্থ। এগুলোর মধ্যে যদি একটা কম বেশি হয় তাহলে প্রাণী বা উদ্ভিদ বাঁচবে না, মারা যাবে। এই কারণে এই প্রাকৃতিক পরিবেশের যে ভারসাম্য রক্ষার জন্য জড় পদার্থ জীবের উপর নির্ভরশীল, জীবও জড় পদার্থের উপর নির্ভরশীল। এখানকার হচ্ছে মূল ঘটনা। এখানে একটা প্রশ্ন করেছে যে পরিবেশের বিভিন্ন উপাদানের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? এটা একটা প্রশ্ন, যে পরিবেশের বিভিন্ন উপাদানের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। যদি আমরা ভারসাম্য রক্ষা না করি, যদি মাটি না থাকে আমরা বাঁচবো না, বা পানি আছে, পানি নাই, তাহলে আমরা বাঁচবো না। অতএব সব কিছু পরিবেশের উপাদানের আমরা ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। আর পরিবেশের বিভিন্ন উপাদানের প্রয়োজনীয়তা অনুসন্ধান করি, এগুলো যেগুলো আছে এগুলো তোমরা নিজেরা যে বাজারে গাইড আসবে, গাইড দেখে সুন্দর করে এখানে পড়বা, এখানে সুন্দর করে দেওয়া থাকবে। এটা তোমরা নিজেরাই পড়বা। সারসংক্ষেপ: আলো, বায়ু, মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যক। এই উপাদানগুলো আমরা পরিবেশ থেকে পেয়ে থাকি। পরিবেশের যে কোনো একটি উপাদানের অভাব হলে, দূষণ হলে ও পরিবর্তিত হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এখানকার যে দুই লাইনের মূল বক্তব্য হচ্ছে, যদি জড় পদার্থ যেগুলো আছে আলো, বায়ু, মাটি, পানি, এগুলো যদি কোনো কারণে, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, এরা আমাদের জীবন ধারণের জন্য কি অত্যন্ত অত্যাবশ্যক। কিন্তু উদ্ভিদ ও প্রাণী কিন্তু জড় প্রাণী নয়, এরা হচ্ছে জীব। এই যে জড়গুলা যে আছে আলো, বায়ু, মাটি, পানি, এগুলোর মধ্যে যে কোনো একটা উপাদান যদি আমরা উপাদান যদি কোনো কারণে যদি নষ্ট হয় বা বিনষ্ট হয় বা অভাব হয়, তাহলে আমরা এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে, এই পরিবেশে কেউ কোনোদিন বাঁচবে না। এখানে সে কথা বলা হয়েছে। আমরা আগে জেনেছি পরিবেশের জীব ও জড় বস্তুর মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা তো জানি জীব মানে কি উদ্ভিদ এবং প্রাণী, ও জড় বস্তু মানে কি আলো, বাতাস, মাটি, এগুলো। এদের মধ্যে এবং জীবের মধ্যে নিবিড় সম্পর্ক, একটার উপর সম্পর্ক রয়েছে। প্রকৃতিতে জীব ও জড় উপাদানগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলেই
পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তাই পরিবেশের একটি উপাদানের ভারসাম্য নষ্ট হলে জলবায়ুর পরিবর্তন, খরা, ফসলহানি, খাদ্য জাল ধ্বংস প্রভৃতি ঘটে থাকে। ফলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে এবং সমগ্র জীবজগতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই মানুষ ও জীবজগতের অস্তিত্ব রক্ষার জন্যই পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষার প্রয়োজন। এখানকার মূল বক্তব্য হচ্ছে যে এই 5 লাইনে যে জীব এবং জড় এই দুটার উপর নির্ভরশীল এবং নিবিড়ভাবে সম্পর্ক। আর জীব ও জড় উপাদানগুলোর মধ্যে পারস্পরিক এরা কি মিলিয়ে থাকে মিথস্ক্রিয়ার ফলে পরিবেশ এর উপর নির্ভরশীল, এর উপর নির্ভরশীল, এই নির্ভরশীল হওয়ার কারণে এরা মিলেমিশে থাকে, এই কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, এই কারণে বলা হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে যদি জীব এবং জড়ের মধ্যে কোনোটা যদি ঘাটতি হয় তাহলে পরিবেশের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে নষ্ট হলে কী হবে? একটা উপাদান যদি কোনো কারণে না থাকে তাহলে কী হবে? একটা উপাদান যদি কোনো কারণে নষ্ট হয়ে বা বিলুপ্ত হয়ে যায় তাহলে আমাদের পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন ঘটবে, খরা হবে, খরা সারা বছর খরাই থাকবে, ফসলহানি হবে, কোনো আবাদ হবে না, আবাদ হলেও কম হবে, খাদ্যজাল ধ্বংস হয়ে যাবে। এর ফলে সমগ্র পৃথিবী আমরা যে বসবাস করেছি সে বসবাসের অযোগ্য হয়ে পড়বে, আমরা বসবাস করতেই পারবো না। আর জীবজগতে আমরা যারা বাঁচে আছি, উদ্ভিদ প্রাণী সবগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে, আমরা সবাই অসহায় হয়ে একসময় মারা যেতে পারবি। তাই মানুষ ও জীবজগতের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের কি করতে হবে? পরিবেশের যে উপাদানগুলো আছে তার ভারসাম্য রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে এবং ভারসাম্য রক্ষার প্রয়োজন। এখানকার হচ্ছে এটা মূল কাহিনী। আমরা যে অনুশীলনগুলো আছে এই অনুশীলনগুলো তোমরা নিজেরাই বাজারে যে গাইডগুলো আসবে এই গাইড থেকে তোমরা এগুলো সুন্দর করে পড়বা বা বই থেকে পড়বা, সুন্দর করে ওখানে বুঝিয়ে দেওয়া আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।